বলার চেষ্টা করব। তো এখানে আজকে দুর্নীতি দমন কমিশনের আইনটা যখন হয়, সেই আইন হওয়ার পর থেকে আপনি জানেন এর আগে অনেক কমিশন ছিলেন এবং অনেক কমিশনের মাধ্যমে যে রেজাল্টগুলো এসছে সেখানে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অনেক বিতর্কের মাধ্যমে কমিশন যখন থাকে তখন হয়তো বিতর্কটা অতটা করা যায় না, কিন্তু কমিশন চলে গেলে কিন্তু বিতর্কটা আপনাদের মিডিয়ায় চলে আসে। যেটা আমরা দেখেছি যে এর আগের একটা কমিশন যেখানে আপনারা জানেন যে আপনার বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যবসায়ী অর্থনীতিবিদ অনেকের বিরুদ্ধে এর আগের কমিশনে, মানে আগে বলতে জাস্ট আগেরটা না, তার আগে 2-4 বছরে আর আমরা কোনো খবর জানলাম না, একটা পত্রিকার মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারলাম ওই সমস্ত প্রভাবশালী এবং আপনার ক্ষমতাসীন ব্যক্তিদের সবাইকেই অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টটাও পত্রিকায় এসেছে। তো এই হলো প্রেক্ষাপট। যদিও বর্তমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কারণ উনি মিনিস্ট্রিতেও বেশ কয়েক জায়গায় সচিব ছিলেন, তো মানুষ সম্পর্কে জানা যায়। তো আমার যতটুকু ধারণা যে উনি ওনার দায়িত্বকালীন সময় উনি হয়তো চেষ্টা করবেন অনেক কিছু করার, কিন্তু আপনি জানেন বাংলাদেশে কেউ কিছু ইন্ডিভিজুয়ালি চেষ্টা করে খুব বেশি কিছু করতে পারবেন না, কারণ আমাদের সিনারিওটা এখন চেঞ্জ হয়ে গেছে। সিনারিও চেঞ্জ হয়েছে এই কারণে যে বাংলাদেশের সবকিছুই এখন আর আইনের শাসনের অধীনে চলে না। অর্থাৎ ওই কিন্তু আমার প্রশ্নটা আপনারা একবারে প্রথম বুঝে নিয়ে, কিন্তু আমি কিন্তু এই আইনের শাসনটা বলতেছি মোর দ্যান 51। কেউ কেউ বলতে পারেন এটা কি আইনের কথা না, অমুকে ধরা পড়ছে, অমুকে সাজা হয়েছে, ওগুলো মাইনর সেক্টর। আমি যেটা বলবো এটা ম্যাক্সিমামের কথা আমার বক্তব্যে আসবে। তো সেক্ষেত্রে এই যে দুর্নীতি করা হচ্ছে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে কথা বলবেন এবং দুদকের যে সক্ষমতা, এটি নিয়েও আমার মনে প্রশ্ন আছে। কারণ আমরা তো আইনজীবী, আমরা জানি এই কোর্টেই দেখি যে আপনার মানে একজন আইনজীবীর বিরুদ্ধে অনেকগুলো মামলা মানে তারা পরিচালনা করে 50টা 100টা। এটা কি একজন হিউম্যান বিইং এর পক্ষে সম্ভব? এটা অ্যাবসার্ড, ইম্পসিবল। কারণ আমরা যখন মামলা করি, একটা মামলা শুনানি করার জন্য প্রস্তুতি নিতে গেলে 1টা-2টা মামলার উপরে প্রস্তুতি নিতে পারি ভালোভাবে, কিন্তু আমি যখন পরের দিন 15টা মামলা থাকে সেই প্রস্তুতিটা যথার্থ হয় না। আর এই যথার্থ না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ব্যবস্থা, অর্থাৎ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে আমরা হেরে যাচ্ছি। এই ক্ষেত্রে একই ধরনের কথা দুর্নীতি দমন কমিশনের। ধরেন যখন আইন করা হয়েছিল, যদি একটু পার্সেন্টেজ দেখেন, তখন কতজন মানুষ, কতজন প্রভাবশালী এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর আজকের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, আমরা তো বলতে পারি একটা বড় অংশ ক্ষমতাসীন প্রভাবশালী ব্যবসায়ী, একটা মোটামুটি একটা ভালো অংশ তারা দুর্নীতির মধ্যে সম্পৃক্ত, জড়িত। তাহলে এই যে এত বড় সংখ্যা, এই সংখ্যার দুর্নীতি তদন্ত করা এই সক্ষমতা কি দুদকের আছে? আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সেই সক্ষমতা তাদের নাই। আর কমিশন হলো একটা পলিসি মেকিং বডি এবং তার অধীনে যারা কাজ করেন তাদের দক্ষতা, তাদের নিরপেক্ষতা, এটি নিয়েও কিন্তু আমার প্রশ্ন আছে। কারণ আপনি জানেন যখন এই দুদকে যখন ডেপুটেশনের সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়, তখন তারা ওখানে যে কর্মকাণ্ডগুলো করেন, ইভেন যদি সে ওখানে কোনো দুর্নীতির ও যারা অভিযুক্ত তাদেরকে যদি সাপোর্টও করেন, দুদক কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ সে প্রশাসন থেকে ডেপুটেশনে এসেছে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু প্রথম মুখ থুবড়ে পড়লো দুদকের ক্ষমতাটা। অর্থাৎ এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার যতদিন থেকে পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত দুদকের যে কর্মকাণ্ড, যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে আপনি কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবেন বলে আমার কাছে বিশ্বাস হয় না। দ্বিতীয়ত হলো, আপনারা জানেন যে একটা মানুষের সক্ষমতা, যে একটা এই যেভাবে মামলা হচ্ছে, যদিও মামলা খুব কম হচ্ছে, এটা কিন্তু আমি প্রথমেই বলছি, মামলা খুব কম হচ্ছে। টুলুপুটি ধরা হচ্ছে, রাঘব বোয়ালদেরকে 2-1 ধরা হচ্ছে। বিশেষ করে আপাতত যদি আপনি দেখেন তাহলে তো বলতে পারবো না যে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে। কিন্তু এই সংখ্যাটা কত? যেখানে আমার 100 রাঘব বোয়াল যদি থাকে, তার মধ্যে আপনি যদি 5 জন ধরেন, এটাকে কিন্তু আমরা সাকসেসফুলি বলতে পারবো না যে এটা যথার্থ হয়েছে। এখানে যদি আপনি 100 জনের মধ্যে 60 জনকে ধরেন, তাহলে আমরা বলতে পারবো যে সাকসেসফুলি এটা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় যে দুর্বলতা, সেটি হলো দুদকের সক্ষমতা। কারণ আজকে একজন কর্মকর্তাকে, আমি জানি না চেয়ারম্যান সাহেব বলতে পারবেন, নিশ্চয়ই একজন কর্মকর্তার উপরে 50-100 মামলার তদন্ত দায়িত্ব দেওয়া আছে, আমার যেটা ধারণা, কারণ আমরা তো সংখ্যাটা দিয়ে বিবেচনা করি। ইতিমধ্যে যত মামলা হয়েছে, একটা মামলা দুর্নীতিবাজরা, আপনারা যে মিডিয়ায় তথ্যগুলো দেন, অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট আছে, মালয়েশিয়ায় টাকা পাঠিয়েছে, এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আর দুদক তদন্ত রিপোর্ট দিতে পারে না। তাকে কোর্টে দিতে গেলে মালয়েশিয়ায় কোন বাড়িটা তার আছে,
ব্যাংকে কোন কত টাকা আছে এই সব তথ্যগুলো তাকে দিতে হয়, এবং সেটি দিতে গেলে তাকে যে এফোর্ট দিতে হয়, তাকে যেগুলো খুঁজে বের করতে হয়, সেটি কিন্তু অনেক সময়ের দরকার হয়। এবং এই অনেক সময় দরকার হলেও ওই কর্মকর্তার উপরে সকালে একটা মামলার তদন্তের ভার থাকে, বিকালে আবার একটা ভার দেওয়া হয়, আবার পরের দিন আর একটা মামলার তদন্তের ভার দেওয়া হয়। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ উনি ভারে ভারে নুজ্জ হয়ে যাচ্ছে। ওনার যে সক্ষমতা, ওনার যে এফিসিয়েন্সি বা এফোর্ট যেটা আমরা প্রত্যাশা করি, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এক্ষেত্রে ব্যত্যয় হলো এই যে দুদকের সক্ষমতা বৃদ্ধি বা এটাকে আরো অনেক বর্তমান প্রেক্ষাপট অনুসারে আরো বড় আকারে তৈরি করা, এ ব্যাপারে কিন্তু আমি যতটুকু জানি ততটা কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। তবে হ্যাঁ, আগের কমিশনের চেয়ে এই কমিশনের লোকবল হয়তো বৃদ্ধি পেয়েছেন, ওনারা অর্গানোগ্রাম বৃদ্ধি করেছেন, কিন্তু এটি যথেষ্ট নয়। এতে আপনার যেভাবে দুর্নীতি বাড়ছে এবং যেভাবে আপনার প্রভাবশালীরা পিছনে থেকে দুর্নীতি করছেন, এগুলো খুঁজে বের করার জন্য চৌকুশ কর্মকর্তা দরকার, সৎ সাহসী কর্মকর্তা দরকার। কারণ আপনি জানেন, অনেকেই দেখেছেন আপনি, যে অনেক সংসদ সদস্য বা অনেক প্রভাবশালী জেলা লেভেলে তারা আপনার ডিসিদেরকেও কিন্তু আপনার ভয়ভীতি দেখায় এবং পাত্তা দেয় না, এবং ডিসিরা মুভ করতে পারে না, এরকম ঘটনা আমাদের জানা আছে। এবং অনেক জেলা আছে, অনেক উপজেলা আছে, সে জায়গায় তো একদম একনায়কতন্ত্র শাসন চলে। আপনি বলতে পারবেন না যে ওই এলাকার ওই এমপি সাহেব, ওই মন্ত্রী সাহেব যা বলবেন ওর বাইরে অফিসার ইনচার্জ, ইওনো, জেলা প্রশাসক, কারো কোনো সাধ্য নাই কোনো কিছু করার। তবে এটা ব্যতিক্রম আছে, অনেক অনেক জেলায় সেটা ব্যতিক্রম আছে, আমি বলবো না যে সব জেলায়। এই যে প্রেক্ষাপট, এই যে অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে, তার মধ্য দিয়ে আপনি দুদক, যার কোনো বেসিক্যালি কোনো হাতিয়ার নাই, মানে অস্ত্র নাই, এবং সেক্ষেত্রে তার কোনো তেমন ক্ষমতাও নাই। ডিবি যেমন তদন্তে নিলে এক আসামিকে গ্রেফতার করে তাকে একটা পদ্ধতির মাধ্যমে তার স্বীকারোক্তি আদায় করে, দুদকের তো সেটা নাই। অতএব দুদক কাগজপত্রের উপরে আমি যা বলবো ওইটার উপরে বেস করবে, এবং যদি ওনারা গোপনে কিছু কাগজপত্র পায়, ওই কাগজপত্র হাতিয়ে দিয়ে ওনারা মামলাটা কোর্টে দিবে। কিন্তু এখানে কিন্তু প্রকৃত সত্য, প্রকৃত যে ঘটনা, সেটা আসামির কাছ থেকে দুদক বের করতে পারে না। এই আইনগত ভিত্তিটা দুদকের নাই, কিন্তু এই আইনগত ভিত্তিটা কিন্তু করা প্রয়োজন। এছাড়া কিন্তু আমরা এই তদন্তের ক্ষেত্রে তেমন একটা সাকসেস আমরা পাবো না। এরপরে আরো অনেক কথা বলতে হয়, সেটা হলো আপনারা জানেন যে আজকে এই দুর্নীতির বিষয়ে যে শুধু আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তারা জড়িত তা কিন্তু না। আপনারা রিপোর্টে দেখেছেন, বিশ্ব রিপোর্টেও এসছে, আমাদের বিচার বিভাগ নিয়েও কিন্তু কথা এসছে, বিচার বিভাগের দুর্নীতি নিয়েও কিন্তু রিপোর্ট এসছে। কিন্তু আমরা কিন্তু দেখি যে এই ব্যাপারে দুদক খুব একটা অ্যাক্টিভ, হয়তো তারা মানে বিশেষভাবে হয়তো সাহস পান না, বা হয়তো এটাকে এড়িয়ে চলেন, যে কোনো কারণে হোক। ওই সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে এটি যে খুব তদন্ত হয়, সেটি আমার কাছে খুব একটা মনে হয় না। এবং সেই জন্য আমি মনে করি, যদি একটা বিশেষ অঙ্গ এবং একটা বিশেষ জায়গা, যেখানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত, তাদের দুর্নীতি, সেটি যদি তারা তদন্ত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে সেখানে কিন্তু এগুলো দিন দিন বৃদ্ধি পাবে। অতএব সেদিক থেকে আমি বলবো যে সমস্ত অ্যাঙ্গেলগুলোতে প্রশাসনের, শুধু প্রশাসনের কর্মকর্তাদেরই আপনি দুদক দেখবেন তা কিন্তু না, সব জায়গাগুলোতে দুদকের কর্মকাণ্ড বৃদ্ধি করা দরকার, আওতায় আনা দরকার, যাতে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রফেশনাল লোক এর মধ্যে নিয়ে আসে, তাদের তদন্ত করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। আমি আরো যেটা বলবো সেটা হলো, আপনি জানেন যে আমাদের বর্তমান সরকার তার নির্বাচনের আগে যে নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু দুর্নীতির ব্যাপারে তাদের একটা ঘোষণা ছিল, 1 নম্বর ঘোষণা, জিরো টলারেন্স। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তৃতায় প্রায় বলেন জিরো টলারেন্স। এখন জিরো টলারেন্স এই যে কথাটা, এটা দিয়ে আশান্বিত হওয়া যায়, এটা আমরা আশা, বুকে আশা আমাদের আসে যে এটা কিছু হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যত পরিমাণ দুর্নীতি হচ্ছে, তত পরিমাণ কি প্রতিকার পাচ্ছি আমরা, তত পরিমাণ কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে? সেটি নিশ্চয়ই আপনারা একমত পোষণ করবেন যে না, সেটা ততটা পারা যাচ্ছে না। তাহলে এই যে আপনার ঘোষণা এবং এই যে প্রধানমন্ত্রীর নির্দেশনা, এটির বাস্তবায়নটা কিভাবে হবে? সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে কে ভূমিকা পালন করবে? কারণ আপনি জানেন যে একমাত্র দুদকই হলো এই দুর্নীতি দমনের প্রধান সেনাপতি, অন্যরা কিন্তু প্রধান সেনাপতি না। অর্থাৎ প্রধান সেনাপতির যদি ক্ষমতা বৃদ্ধি, তাকে যদি সেই সুযোগগুলো করে দেওয়া না হয়, কারণ দুদক কিন্তু নিজেরা আইন করতে পারে না, আইনটা করতে হবে কিন্তু পার্লামেন্টকে। এবং সেই ক্ষেত্রে পার্লামেন্টে আইন যেটা প্রণয়ন হয়, সেটি কিন্তু আমাদের আইন মন্ত্রণালয়ের উদ্যোগে ড্রাফটিং উইংয়ের মাধ্যমে প্রথম উদ্যোগ নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তাদের সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।
যে এই দুদককে শক্তিশালী করে কিভাবে আরো ভবিষ্যতে দুর্নীতি কমানো যায় সেইভাবে ব্যবস্থা নেওয়া। সুতরাং আমি দেখছি একদিক থেকে যে আমরা খুব প্রত্যাশা নিয়ে একটা আইন করেছি, একটা কমিশন করেছি এবং আমরা সবাই তাকিয়ে আছি যে কিছু একটা হবে, দুর্নীতি কমবে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এবং এই ব্যর্থতাটা, এই দুর্বলতাটা কে সমাধান করবে? আমি আহ্বান জানাবো সরকারকে, কারণ এই সমাধান এদেশের নাগরিকরা করতে পারবে না, এই সমাধান দুদক করতে পারবে না, আমরা কেউই করতে পারবো না। তবে এই সমাধান করার জন্য একমাত্র সরকারকে এগিয়ে আসতে হবে। যদি সরকার মনে প্রাণে বিশ্বাস করে জিরো টলারেন্স, তাহলে এই জিরো টলারেন্সের মাধ্যমে এই সমস্ত প্রভাবশালী, অর্থশালী দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় এনে সবকিছুই তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব এবং সেইভাবে দুদককে সক্ষম করে ব্যবস্থা নিতে হবে। আরেকটি জিনিস আপনারা জানেন, যেটা অনেকেই বলেন, যে সেটা হলো যে অনেক তথ্য দুর্নীতি হয় কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষ জানতে পারি না। কে জানে? ধরেন একটা লোক অফিসে চাকরি করে, এসিল্যান্ড অফিসে, ওখানে কোনো মিউটেশন ঘুষ ছাড়া হয় না। ওই অফিসের 2-4 জন লোক আর যিনি মিউটেশন করতে যাবেন উনি জানবেন, কিন্তু 18 কোটি লোক তো এটা জানতে পারে না। কিভাবে জানে? মানুষ কিন্তু জানে এখন, এটা জানে হলো মিডিয়ার সুবাদে। অর্থাৎ মিডিয়াগুলোতে এই সংবাদগুলো আসে এবং এই সংবাদ আসাটা যে খুবই আপনার সহজ কাজ এটা কিন্তু নয়। এটা আপনারা জানেন, একজন সাংবাদিককে পাইপ গেছায়, সে স্থানীয় একজন লিডারের একটা দুর্নীতির একটা বিষয় তার একটা স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করেছিল। তার হাত পা ভেঙে নদীর পাড়ে তাকে রাতের বেলা রেখে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে সেই 2 বছর সে এলাকার বাইরে ছিল। আমাদের কাছে যখন লিগ্যাল এইড চাইতে আসলো, আমি এটাকে টেক আপ করলাম, হাইকোর্ট থেকে নির্দেশনা নিলাম, বাড়িতে থাকার ব্যবস্থা, পুলিশের নিরাপত্তা সবকিছু মিলে তারপরে সে এখন সেই সাংবাদিক এখন আবার সাংবাদিকতা করতে পারছেন। এটি অবশ্য বাংলাদেশ বলবো না, আমি বিশ্বের সব জায়গায়। আজকে দেখেন গাজাতে সেখানে কি হচ্ছে, সেখানে সাংবাদিকরা কিন্তু রিপোর্ট করতে পারছে না, কারণ ইসরায়েল যেখানে বোমা মারছে, গুলি করছে, ওখানে সে সাংবাদিক দেখছে না। কারণ মিডিয়ার কিন্তু একটা রাইট আছে, ওয়ার ফিল্ডেও হি হ্যাজ টু রাইট, যে ওখানে তথ্য সে কালেকশন করবে, কিন্তু ওখানে কিন্তু সেই নিয়ম মানছে না। অর্থাৎ সাংবাদিকদের রিপোর্ট সংগ্রহ করা, প্রকাশ করা, এটা বিশ্বব্যাপী একটা ক্রাইসিস, একটা সমস্যা, এটা সত্য, কিন্তু আমরা বিশ্ব নিয়ে আলোচনা করব না। আমি আমার বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। কেন হচ্ছে না? কারণ আজকে 10,000 কোটি টাকার যে দুর্নীতি, মানে সিঙ্গাপুরে অর্থ পাচার, ওই একটা মিডিয়া তো সে রিপোর্ট প্রকাশ করেছে, করে না তা তো না। হয়তো অনেকেই করতে পারবে না, কারণ এখন মিডিয়ার সমস্যা হলো যে মিডিয়ায় তো যারা সাংবাদিকরা কাজ করেন তারাও তো মিডিয়া হাউজের অধীনে কাজ করেন এবং আপনারা জানেন অনেক সাংবাদিকদেরকে তো বিকালে বলে দেওয়া হয় যে আপনি আর কালকে আসবেন না, তার কোনো প্রতিকার নাই। এই সমস্ত কারণগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে যে সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারেন। কারণ হলো এই সাংবাদিকরা যেখানে কাজ করেন, সে হাউজের প্রধান মালিক, তারা তো অধিকাংশ লোক এখন সরকারের সঙ্গে আছেন এবং যার ফলে তারাও চাইবেন না, কারণ আপনার যিনি সরকারের এমপি তার মিডিয়ায় যদি একটা সরকারের একটা বিশেষ বিষয়, দুর্নীতির বিষয় তদন্ত হয়, তো এমপি সাহেবের মর্যাদা থাকে? তো এমপি সাহেব প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক, অথবা ওই সাংবাদিক সাহেব ওই মিডিয়ায় যে কাজ করেন, সে অটোমেটিক নিজে নিজে হয়তো চিন্তা করবেন যে আমার মালিকের একটা দুর্নাম হবে বা একটা আপনার পজিশন খারাপ হবে, তাই এই রিপোর্টটা করার দরকার না। এটা সময়টাও হতে পারে। তো সবকিছু মিলে একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা সবাই আছি। তারপরেও আমি বলবো যে যতটুকু আছে তার মধ্যেও আজকে এই দেখেন টেলিভিশনগুলো অনেক অনুসন্ধানী রিপোর্ট করে, একটা রিপোর্টও মিথ্যা না। আমি দুদক চেয়ারম্যানকে বলবো আমাদের দাবির মধ্যেও থাকবে এটা, এই যে টেলিভিশনগুলো যে অনুসন্ধানী রিপোর্ট করে এবং পত্রিকাগুলো যে অনুসন্ধানী রিপোর্ট করে, আপনি অন্তত ন্যাশনাল নিউজ পেপার যেগুলো অন্তত সার্কুলেশন আছে, মানুষ চেনে, প্রত্যেকটা নিউজ একদম 100% সত্য। এবং আপনার দুদকে যে ওই যে আবেদন করতে হয়, অনুসন্ধান করতে হয়, আমি তো মনে করি শুধু এই মিডিয়া রিপোর্টটা নিয়েই যদি দুদক কাজ করে, অনুসন্ধানে দিয়ে দেয় সরাসরি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুদক দেখবেন যে দুর্নীতিবাজদের অনেক ধরতে পারবেন। এটা তো প্রমাণ আমাদের। কিছুদিন আগে একটা অনুসন্ধানী রিপোর্ট আপনারা দেখেছেন যে একজন লোক, সে একজন স্থানীয় যুব যে কোনো একটা দলের আর কি, সরকারি দলের নেতা, তার 7 বছর সাজা হয়েছে, উনি জেলে যাবেন না। উনি একজনকে টাকা দিয়ে ম্যানেজ করলেন যে তুমি জেলখানায় যাও, আপিল করো, আপিল খালাস হয়ে যাবে, আমি ব্যবস্থা করে দেবো এবং তোমার যা লাগে বাড়িঘর আমি করে দেবো। সেই কথা বলে একটা লোককে জেলখানায় পাঠালো। ওই মামলায় জামিন নেওয়ার পরে, আপিল হওয়ার পরে, আপিল যেদিন শুনানি হবে, যেদিন রায় হবে, সেদিন একটা পত্রিকায় রিপোর্টটা চলে আসলো, অনুসন্ধানী রিপোর্ট। আমরা সেটা আদালতের দৃষ্টিতে নিলাম এবং আলটিমেটলি প্রমাণ হয়ে গেল যে না, সেটা সত্য এবং সেই লোককে কিন্তু আদালতের নির্দেশে আদালতের জেলখানায় যেতে হয়েছে।
এই যে অনুসন্ধানী রিপোর্ট আমি বলবো, আমি কেন বলছি এটি, কারণ আমার যত জনস্বার্থের মামলা আছে প্রায় 350 মামলা আমি করেছি। মানবাধিকার বলেন, পুরাকীর্তি নিয়ে বলেন, নদী বলেন, খাল বলেন, মানবাধিকার, নারী অধিকার এবং আপনার পরিবেশ, এই বায়ু দূষণ, এমন কোনো সেক্টর নাই যেখানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আদালতের হাতিয়ার ব্যবহার করে এদেশের জনগণের জন্য কাজ করেন, এমন কোনো সেক্টর নাই। সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা যে আমরা কিন্তু যে মামলাগুলো করেছি 95% মামলাই হলো এই পত্রিকার রিপোর্ট, টেলিভিশন রিপোর্ট। অর্থাৎ আমরা জানি এবং প্রত্যেকটা মামলাই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মামলাই আমরা জিতি, প্রায় 98% মামলায় কিন্তু আমরা জিতি। দরজাটা একটু খুলে দেন গেটটা, কাজ করি। আর মানবাধিকার কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার এর সঙ্গে জড়িত, এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং যার কারণে আমরা এটাকে পার্ট অফ দ্য হিউম্যান রাইটস হিসাবে নিয়েছি, এবং সেই কারণেই আজকে এই সম্মেলন, এই আপনার সেমিনারের আয়োজন করেছি। আমি যেটা বলবো সেটা হলো যে দুদকের সক্ষমতা বৃদ্ধি করে এই যে প্রভাবশালী তাদেরকে সবাইকে আমি বলবো যে অন্তত 70-80%, 5% না, এই 70-80% লোককে এই তদন্তের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কমিশনের সদস্যের সংখ্যা 7 জন ও কর্মরত লোকবলের সংখ্যা 3 গুণ বৃদ্ধি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। দুদকের চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের নির্দলীয় মনোভাব, সাহসী ব্যক্তিত্ব ও দুর্নীতি দমনে অঙ্গীকারবদ্ধ থেকে দুর্নীতি দমনে ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলমত, পেশা, এলাকা এবং ব্যক্তি পরিচিতির ঊর্ধ্বে উঠে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুদকের প্রত্যেক মামলা তদন্তের ক্ষেত্রে দুদকের আইন ও বিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয় ঘটলে কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা একটু ব্যাখ্যা দেই। মামলায় দুদক কি করে, ওই ব্যক্তিকে বলে আপনার কি কি আছে হিসাব দেন, হিসাব দেওয়ার পরে ব্যাংক যার যার দলিল কাগজপত্র আছে ওগুলোই তারা তদন্ত করে তারপরে তারা, কিন্তু দুদকের আইন এবং বিধিতে বলা আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসলে তার প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিতে হবে তার নামে কোনো জমি আছে কিনা, প্রত্যেকটা ব্যাংকে চিঠি দিতে হবে তার নামে কোনো টাকা আছে কিনা, তারপরে রিপোর্টটা তৈরি করতে হবে। সেই জন্য আমি এখানে বলেছি যে দুদকের আইন ও বিধি অনুযায়ী তদন্ত করতে হবে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নিতে হবে। উচ্চ পদস্থ ও প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে সেক্ষেত্রে অনুসন্ধান তদন্ত দ্রুত সময় শেষ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত অনুসন্ধান বা তদন্ত মনিটরিং করার জন্য উপরস্থ কর্মকর্তাদের সমন্বয়ে টিম গড়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আপনারা জানেন প্রভাবশালী উচ্চপদস্থ হইলেই মামলা যখনই হইল তদন্ত শুরু হইল, অনুসন্ধান পরে আর কোনো খবর আপনারা পাবেন না, 2-1 বছর চলে যাবে, এরপরে কোথায় কি বলাও যাচ্ছে না, এর মধ্যে হয়তো ওইটা পেন্ডিং থাকা অবস্থায় চেয়ারম্যানের টাইমও চলে যেতে পারে। সেই জন্য আমরা বলছি এই উচ্চপদস্থ এবং প্রভাবশালী যারা থাকবে তাদের তদন্ত যখন হবে তার পিছনে আবার একটা মনিটরিং টিম করা, যাতে সেটা মনিটরিং করতে পারে। দুদকে ডেপুটেশনের পদায়নের ক্ষেত্রে তাদের চাকুরি দুদকে ন্যস্ত করার বিধান করতে হবে। দুদকে চাকুরিরত অবস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও শাস্তি দুদক আইনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাদেরকে ডেপুটেশনে দেয় ওই দুদকে বসেই তারা অনেক কিছু করে। আপনি কিছুদিন আগে পত্রিকায় একটা রিপোর্ট দেখেছেন, তার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ, কিন্তু সে ওখানেই অফিসার হিসেবে আছে, কোনো ব্যবস্থা নাই, কারণ দুদক তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, সে ডেপুটেশনে এসেছে। দুদকে কর্মরত সকলের সম্পদের হিসাব 2 বছর পর পর জনগণকে অবহিত করার জন্য দুদকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বিভিন্ন রিপোর্টে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য সেসব রিপোর্ট সম্পর্কে দুদককে তদন্ত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুদকে কর্মরত যে সকল ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে তাদের বিষয়ে দুদকের তদন্তের পাশাপাশি গোয়েন্দা তথ্য পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিক তদন্ত থেকে বিরত রাখা নিশ্চিত করতে হবে। দুদকে কর্মরত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে অধিক গুরুত্ব সহকারে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রচারিত অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হলে সে বিষয়ে দুদককে সরাসরি অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে যখন মিডিয়ায় এই বিভিন্ন টেলিভিশনে যে অনুসন্ধানী রিপোর্ট করে প্রত্যেক একদম ডকুমেন্ট সহ দেয়, তারপরে সেগুলা হয়তো দুদকে যায়, অনুসন্ধান করবে কি করবে না, ওখানে বিভিন্ন মেকানিজমের কারণে হয়তো বাদও পড়ে যেতে পারে। এই জন্য আমরা বলেছি সরাসরি এটা অনুসন্ধানে নিতে হবে। দুদকে মামলা দায়েরের পর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের বিধান অন্তর্ভুক্ত করে আইন সংশোধনের ব্যবস্থা করতে হবে, কারণ এই সমস্ত প্রভাবশালীরা এমনিতে তো স্বীকার করে না,
কিন্তু দুদকের আবার রিমান্ডে আনার কোনো বিধান নাই। আমরা এই জন্য বলেছি রিমান্ডে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে আইন সংশোধন করে। দ্রুত সময় মামলার অনুসন্ধান ও তদন্ত সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা তা করতে পারবেন তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটি টাকার উপরে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তার উপরে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সে প্রভাবিত হতে না পারে। বিভিন্ন আদালতে মামলা পরিচালনার জন্য অধিক সংখ্যক দক্ষ আইনজীবী নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোনো আইনজীবী আসামি পক্ষ থেকে প্রভাবিত হলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে দুর্নীতিমুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে পুরস্কার ও সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সকল অনুসন্ধান তদন্ত 1 বছরের মধ্যে শেষ হচ্ছে না সেগুলো তালিকাভুক্ত করে কমিশনের তত্ত্বাবধানে দ্রুত শেষ করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিদেশে অর্থ পাচার বা ব্যাংকের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের তথ্য দুদকের নিকট আসলে বা মিডিয়ায় প্রকাশিত হলে কমিশনকে গুরুত্ব সহকারে ব্যবস্থা নিতে হবে এবং তাদের ভ্রমণ, গাড়ি ব্যবহার, ব্যাংকের লেনদেন বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় আইনি বিধান সংযোজন করতে হবে। কারণ আপনারা জানেন যে অনেকেই খুব প্রভাবশালী, বিদেশে পাচার করছে, অমুক বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে, পাজুরিতে ঘুরে বেড়ায়, ব্যাংকে কোটি কোটি টাকা কার্ড ব্যবহার করে। আমরা বলছি এই সমস্ত তথ্য যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে এই সুযোগ সুবিধা, গাড়ি ব্যবহার, ব্যাংক ট্রেন, এগুলো সব ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন করতে হবে। ইতিপূর্বে অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিকভাবে অনুসন্ধান না করায় ধারাওভাবে অব্যাহতি পেয়েছেন এবং এ বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। মিডিয়ার তথ্য বিবেচনায় নিয়ে অব্যাহতিপ্রাপ্ত উচ্চপদস্থ প্রভাবশালীদের বিষয় নথি পুনরায় অনুসন্ধানের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমরা এখানে করলাম কারণ আপনারা জানেন যে আমরা অনেক তথ্য পেয়েছি, এই নাম নাই বলি বিভিন্ন রাজনৈতিক দলের সেক্রেটারি পর্যন্ত এরকমও আছে, তাদের মধ্যে অনুসন্ধান চলেছে, নোটিশ হয়েছে, কয়েক বছর পর দেখা যায় কোনো খবর নাই, এখন খবর নিয়ে দেখা যায় যে তারা অব্যাহতি পেয়ে গেছে। এটা একটা পত্রিকায় রিপোর্ট হয়েছিল। অতএব আমরা বলছি যে ওই সমস্ত উচ্চপদস্থ এবং আপনার যারা বিশেষ পর্যায়ে আছেন তাদেরকে উচ্চপদস্থ প্রভাবশালী তাদের এই বিষয়গুলো নতুন করে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা 19টি দফা আপাতত উপস্থাপন করছি যে আপনারা অনুগ্রহ করে দুদকের কাছ থেকে যদি প্রত্যাশিত অর্থাৎ 80% ফলাফল আপনি পেতে চান, এদেশের দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অবশ্যই এই ব্যবস্থাগুলো গ্রহণ করে এদেশের মানুষকে আপনার যে ঘোষণা, সরকারের যে ঘোষণা, বিশেষ করে সরকারি যিনি ক্ষমতায় আছেন তাদের যে ঘোষণা জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, এইটি যথাযথভাবে নিশ্চিত করা। কারণ অবশ্যই এই দুর্নীতি করার সুযোগটা কে পায়? যিনি ক্ষমতায় থাকে, প্রভাব থাকে। এছাড়া তো তার চুনুপুটিরা তো যে একজন সাধারণ মানুষ সে কি দুর্নীতি করার সুযোগ পাবে না। দুর্নীতি করতে গেলে তার প্রভাব লাগবে এবং ক্ষমতা লাগবে। অতএব এই দুইটা যাদের আছে তারা কিন্তু সরকারের আশেপাশেই থাকার চেষ্টা করে সবসময়। দল করে না, দল অন্তরে বিশ্বাসও করে না, কিন্তু সাইনবোর্ড একটা লাগায়, সাইনবোর্ড লাগাই এসে দেখায় যে আমি আপনার সঙ্গে আছি, দলে আছি, এবং সেইভাবেই তারা এই কাজগুলো করে। অতএব এগুলো যদি প্রতিরোধ করতে হয় তাহলে এই সরকারের পক্ষ থেকে এই যে আপনার লিগালি যে অবস্ট্রাকশনগুলো আছে যেগুলোর মাধ্যমে আইন সংশোধন করে দুদককে আরো শক্তিশালী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। এবং আমি দুদক চেয়ারম্যানকে আহ্বান জানাবো ওনার অধীনে যে বিষয়গুলো আছে সেগুলো যেন উনি যথাযথভাবে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং আইনের ব্যাপারেও যদি ওনারা কমিশন মনে করেন যে এটা হওয়া দরকার, ওনারাও আইনের জন্য সুপারিশ করতে পারেন। মিডিয়া আসুক সেটা যে দুদক এটা চেয়েছে সরকার করে নাই, তখন হয়তো আমরা আরো জনগণ আরো বেশি করে এটা দাবি করতে পারবে যে এটা অবশ্যই হওয়া উচিত, সরকারের উপরে চাপ সৃষ্টি করা যাবে।